বাফুফে কর্তাদের অতিরিক্ত দর কষাকষিতে শেষ পর্যন্ত কি ক্রিস কোলম্যানও মুখ ফিরিয়ে নিলেন? তা না হলে শর্ট লিস্টের বাহির থেকে হঠাৎ করে কেন বার্ন স্টর্কের সঙ্গে আলোচনা? কোচ ইস্যুতে আসলে ফুটবল ফেডারেশন এই মুহূর্তে কি অবস্থায় আছে সেটা নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। আশা করি শুনবেন। শুরুতে যদি এক কথায় বলি যে কোচ ইস্যুতে ফুটবল ফেডারেশন কি অবস্থায় আছে, এক কথায় সেটা হচ্ছে লেজে গবরে অবস্থার মধ্যে আছে, কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। তারা মুখে বলছেন যে টাকা কোনো সমস্যা না, আমাদের পছন্দ মতো কোচ পেলে তার সাথে টাকা ঠিকই জোগাড় হয়ে যাবে, তাকেই নিয়োগ দেওয়া হবে। আবার চূড়ান্ত সিদ্ধান্ত যখন নিতে যাচ্ছেন তখন কিন্তু সেই টাকাকেই মূল সমস্যা হিসেবে দেখছেন এবং সেটা নিয়ে নানান রকম যোগ বিয়োগ করছেন। এবং ওখান থেকেই শুরু হয়েছে মূলত ক্রিস কোলম্যানের সাথে আপত্তি বিপত্তি যাই বলি না কেন সেটাই। কারণ ক্রিস কোলম্যান যে ব্যাপারটা, তার সাথে একবার যখন ইন্টারভিউ হয় তখন তিনি তার চাহিদা, বেতন কেমন হতে পারে সবকিছু জানিয়েছিলেন। তারপরে বেতনের ব্যাপারটা, মানে নিজের বেতনের ব্যাপারটাও তিনি স্যাক্রিফাইস করার জন্য অপশনটা দিয়েছিলেন এবং সেখানে আমি যতদূর জানি শুরুতে সেটা ৩০-৩৫ হাজার ডলারের মতো ছিল, সেখান থেকে নেমে এখন ২৫ থেকে ২৬ হাজার ডলার পর্যন্ত এসেছে। এখন আবার ফুটবল ফেডারেশন শুধুমাত্র সেই বেতন ইস্যুতে না, তার আনুষঙ্গিক যে চাহিদাগুলো আছে সেগুলো নিয়েও আরো খানিকটা দর কষাকষি করতে চায় এবং সেই জায়গাটাতে আসলে এরকম প্রফেশনাল কোচ, শুধু ক্রিস কোলম্যান না, ইউরোপের এরকম সর্বোচ্চ পর্যায়ে যারা কাজ করেন বা করেছেন তাদেরকে আপনি এত সহজে পাবেন না বা এত বারবার আলোচনার সুযোগ তারা দেবে না। তাদের নিজস্ব একটা স্ট্যান্ডার্ড আছে, হয়তো কোথাও চাকরি হবে না, চাকরি করবে না, কিন্তু এই স্ট্যান্ডার্ডটা তিনি ধরে রাখার চেষ্টা করবেন এবং সেখান থেকেই আসলে ক্রিস কোলম্যান তার এজেন্টের মাধ্যমে যে চাহিদাগুলো, যে বেতনের কথা সর্বশেষ জানিয়েছেন, ফুটবল ফেডারেশন হয়তো আবারও খানিকটা দর কষাকষির মতো করে যে আর একটু কমানো যায় কিনা, অনেকটা মাছ কেনার মতো, যে একবার গেলাম গিয়ে বললাম যে ভাই 50 টাকা দেবো, কিছুক্ষণ পর ঘুরে ফিরে এসে বললাম 45 টাকা দেবো, আবার বললাম যে 40 টাকা দেবো। হয়তোবা এরকম কোনো ইঙ্গিত পেয়েছে যে ক্রিস কোলম্যানকে আমরা যে চাহিদা বা যেভাবে চাচ্ছি তিনি তাতে রাজি হচ্ছেন না এবং তখনই হচ্ছে শর্ট লিস্টে বাকি যারা ছিলেন, 6 জন ছিলেন, তো বাকি 5 জন যারা ছিলেন, যদি 5 জনের প্রোফাইল আপনি বিবেচনা করেন তাহলে খুব উঁচু মানের বা ক্রিস কোলম্যানের মাপের বা ওই রোজারিও মিকেলের মতো সেটা না। তখনই হচ্ছে শর্ট লিস্টের বাইরে থেকে গিয়ে জার্মানি বার্ন স্টর্কের সঙ্গে হঠাৎ করে আলোচনা করেছে এবং সেই আলোচনাও যে ফলপ্রসূ হয়েছে বা ইতিবাচক কোনো সিদ্ধান্ত এসেছে ব্যাপারটা তা না। সেখানেও তার সাথে আসলে কথাবার্তা চলছে এবং তিনিও হাই প্রোফাইল কোচ। ফলে তাকেও যে পাওয়া যাবে ব্যাপারটা আসলে এত সহজ না। কিন্তু ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত এখনো নিতে পারেননি কারা তাকে আসলে নেবে। কারণ একদিকে যখন নিজেদের মধ্যে নিজেরা বলছে যে আমরা ক্রিস কোলম্যানকে চাই, তাবিদ আওয়াল নিজেও খানিকটা আগ্রহ প্রকাশ করেছিলেন। আমি আমার আগের একটা কন্টেন্টে বলেছিলাম যে তার ইচ্ছা ক্রিস কোলম্যানকে, কিন্তু সেই কোলম্যানকে আনার জন্য টাকা পয়সা নিয়ে যখন যোগ বিয়োগ করছেন, সেই ব্যবস্থাটা কি হবে আমরা শুধুমাত্র যেটা চোখে দেখেছি যে তার কাছ থেকে সহযোগিতা পাবেন, তো সেখান থেকে যদি সহযোগিতা পান, আসতে পারে সেখান থেকে একটা টাকা আপনার। আমি এর আগে একটা প্রস্তাব করেছিলাম যে চুক্তি, মানে কিট স্পন্সর হিসেবে যেটা দৌড়ের সঙ্গে চুক্তি আছে ওই চুক্তি বাতিল করে নতুন কোম্পানিকে আনলে সেখান থেকে আপনি টাকা আর্ন করতে পারেন, সেটা কোচের পেছনে বিনিয়োগ করতে পারেন বা ন্যাশনাল টিম বয়স ভিত্তিক দলগুলোর প্রতি বিনিয়োগ করতে পারেন, সেটা হতে পারে। ইউসিবি ব্যাংক ফুটবল ফেডারেশনের সাথে আছে ন্যাশনাল টিমের স্পন্সর হিসেবে, সেখানেও কি পরিমাণ টাকা আসছে, সেটা সদ্ব্যবহার হচ্ছে কিনা এবং এই টাকাগুলো কিভাবে কোথায় কি ব্যবহার হচ্ছে এইগুলো জানার। কারণ ফুটবল কোচ নিয়ে যত আলোচনা হচ্ছে, যত কথা হচ্ছে, ভেতরে ফুটবল ফেডারেশনের ভেতরে তাবিদ আওয়াল অতটা সময় দেন কিনা আমি জানি না, ওই জায়গায় সন্দেহের জায়গাটা। কারণ ভেতরে যে আমরা সিন্ডিকেট বলি, খেলোয়াড় নির্বাচন নিয়েই শুধু সিন্ডিকেট শব্দটা হয়তো, আসলে তা না। ফুটবল ফেডারেশনের ভেতরে একটা গাঢ় একেবারেই সেই রকম শক্তিশালী সিন্ডিকেট কাজ করে যারা অনেক কিছুই নির্ধারণ করে দেন এবং ওই সিন্ডিকেটে যদি তিনি হাত না দেন, এটা হয়েছিল আবু নাইম সোহাগ যখন, কাজী সালাউদ্দিনের সময় যখন ক্ষমতায়, ওই সময় তার নেতৃত্বেই কিন্তু এই সিন্ডিকেটটা গড়ে ওঠে এবং তারা এখনো আছে বহাল তবিয়তে। তাবিদ আওয়াল আসার পরে যে খুব বেশি চেঞ্জ করেছেন ওই কর্মকর্তা কর্মচারীদের তেমন না। ফলে ওই ভেতর থেকে ওই সিন্ডিকেটটা আলাদাভাবে কাজ করার জন্য অনেক কিছু সিদ্ধান্ত চাইলে তিনি নিতে পারেন, এখন নেবেন কিনা। কারণ এই কোচ ইস্যুতে যখন এই সমস্যাগুলো সমাধান হওয়ার জন্য অন্য জিনিসগুলো ইজি হতে হবে, যে হ্যাঁ আমি আমার টাকা পয়সার সংকুলানটা এইভাবে করবো, এইভাবে আসবে, এইভাবে ব্যয় হবে, তখন কিন্তু ওই চক্রটা মাথা চারা দিয়ে এসে শক্তভাবে আসলে অন্যভাবে বলার চেষ্টা করে যে না ওকে না একে নেন, এই কোচ না তাকে নেন, এই ব্যাপারটা কাজ করে। তো একদিকে ওই জিনিসটা তিনি ভাঙতে পারছেন না, অন্যদিকে আবার যদি সোশ্যাল মিডিয়া বলি, এখন ফুটবল সমর্থকরা অনেক বেশি সচেতন। আপনি অনেকগুলো গ্রুপ দেখবেন যে রীতিমতো এখন
ঘোষণা দিয়েই তারা প্রতিবাদ করছে যে শেষ পর্যন্ত যদি কোলম্যানকেও না পায় বাংলাদেশের ফুটবল কোচ হিসেবে, তাহলে তারা এক ধরনের প্রতিবাদ লিপি দেবে, ফুটবল ফেডারেশন ঘেরাও করবে। এই যে একটা প্রেশার আছে, সেই প্রেশারটাও কিন্তু কাজ করছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি সিদ্ধান্ত নেয়। আমি যখন কথা বলছি বাংলাদেশ সময় সকাল হয়েছে, বিকেলে সম্ভবত ন্যাশনাল টিমস কমিটির আর একটা মিটিং আছে। ওই মিটিং এ আসলে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেন কিনা তাবি দাওয়ালরা। কারণ আমার মনে আছে এই ন্যাশনাল টিমস কমিটির সর্বশেষ মিটিং, তার আগেরটা যখন হলো, কোচ ইস্যুতে প্রথম শর্ট লিস্ট নিয়ে যখন বসলো, ওই দিনই কিন্তু আমি বলেছিলাম যে, তারা বলেছিল, আমিরুল ইসলাম বাবু ঘোষণা দিয়েছিলেন যে ৩ দিনের মধ্যে কোচ চূড়ান্ত করে ফেলবে। আমি বলেছিলাম না, এটা ৩ দিন না, মিনিমাম ১৫ তারিখ যাবে, এবং তাবিদ আওয়ালও বলেছেন ১৫ তারিখের মধ্যেই তিনি চূড়ান্ত করে ফেলবেন। কিন্তু যে ধারণা বা তাদের কাজের অভিজ্ঞতা দেখে আমার যে অভিজ্ঞতাটা, সেইটা আমার কাছে মনে হয়েছে যে ১৫-২০ তারিখেও। কিন্তু মূল দুশ্চিন্তার জায়গা ওইখানে, যদি ক্রিস কোলম্যান আসলে এরকম অতিরিক্ত দর কষাকষির কারণে মুখ ফিরিয়ে নেয় রোজারিও মিকেলের মতো। রোজারিও মিকেল তো আসলে তাকে সিদ্ধান্ত সঠিক সময় দিতে পারেননি জন্য তিনি নিজের মতো করে পথ খুঁজে নিয়েছেন। এবার যদি ক্রিস কোলম্যানে চলে যায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হাতে কিন্তু অপশন আর সেভাবে থাকে না, কারণ তখন তাকেও পাওয়া হবে না। ওই শেষ পর্যন্ত হয়তো ওই কাবরেরার মতোই আরেকজন, মানে যদুমধু যে কোনো একজনকে নিয়ে এসে ফুটবলের কোচ হিসেবে দাঁড় করিয়ে দেয়। সেটা যদি হয়, ফুটবলের জন্য সত্যিকার অর্থে একটা দুর্ভাগ্যজনক অধ্যায় হবে। কারণ আমরা ওই কাবরেরা যুগ থেকে নতুন ভাবে শুরু করার জন্য ফুটবল প্রেমীরা অপেক্ষায় আছে। সেই কাজটা যদি ফুটবল ফেডারেশন করতে না পারে, এটা তাবিদ আওয়ালের চূড়ান্ত ব্যর্থতা হিসেবেই বিবেচিত হবে।